সুপ্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান পিএইচপি অন্য দৃষ্টিতে। এটি এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা এই সময়ের অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ এগুলো নিয়ে কথা বলবো। আমার সঙ্গে দুজন অতিথি আছেন। আমার পাশে জনাব সাইফুল ইসলাম, তিনি সাবেক সভাপতি ডিসিসি এর আছেন। জনাব ডক্টর শামসুল আলম, তিনি পরিকল্পনা কমিশনের সদস্য। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে জনাব সাইফুল ইসলাম, আপনাকে দিয়ে একটু শুরু করি যে অনেকগুলো ভিজিট, বিশেষ করে জাপানের প্রধানমন্ত্রী, এর মধ্যে চীনের বাণিজ্য অফার, সব মিলিয়ে বিনিয়োগের ক্ষেত্রে কেউ কেউ মনে করছেন যে হয়তো অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ আসছে। কিন্তু বাংলাদেশের একটা বড় সমস্যা ইনফ্রাস্ট্রাকচারাল অভাব, ফ্যাসিলিটির অভাব। এটা আমরা কি সুযোগের সদ্ব্যবহার করতে পারবো না আমরা বরাবরের মতোই আমরা নিজেদের সক্ষমতার অভাবেই এই বিনিয়োগগুলো আমরা করতে পারবো না? রাষ্ট্রীয় ভিজিট এক জিনিস, আর ব্যবসা আরেক জিনিস। গভর্নমেন্টের সাথে যখন নাকি গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার লেভেলে বা হাই লেভেলে ভিজিট হয়, তখন এটা ইট ডাজ নট নেসেসারিলি ট্রান্সলেট ইনটু বিজনেস, বিকজ গভর্নমেন্ট তো আর বিজনেস করে না। তো ওখানকার যে ইনভেস্টমেন্ট, চীনের কথা বলেন, জাপানের কথা বলেন, ওই ইনভেস্টমেন্টটা ডিপেন্ড করবে ওখানকার বিজনেসম্যানরা হাউ ডু দে অ্যাসেস দি মিড টু লং টার্ম আপনার সিচুয়েশন বাংলাদেশের। তো এই জায়গাটায় আপনার বেসিক কতগুলো ফান্ডামেন্টালস আছে। একটা হলো আপনার ইনফ্রাস্ট্রাকচার। এর থেকে বেশি আমার মনে হয় যেটা নাকি পিপল আর কনসিডার করবে, সেটা হচ্ছে আপনার রুল অফ ল। বিকজ এখন যদি বিদেশ থেকে ইনভেস্টমেন্ট করতে আসে, তারা তো ছোটখাটো ইনভেস্টমেন্টের জন্য আসবে না, বড় বিনিয়োগ নিয়ে। বিকজ বাংলাদেশের যে এখন যে আস্তে আস্তে আমাদের এই গত 40 বছরে আমরা যারা ছোটখাটো বিজনেস করতে করতে এখন আপনার অনেকগুলো কোম্পানি হয়ে গেছে। আপনি 50টা কোম্পানির কথা আমার মনে হয় তারা দে আর $1 billion কোম্পানিজ, $1 billion বাংলাদেশি কোম্পানি। তো 500 to 1 billion অনেক আছে, 300 to 500 আছে, $100 million এর নিচে অনেক কোম্পানি আছে, অনেক প্রতিষ্ঠান আছে যদি ওইভাবে দেখেন। সো আমরা এই বিদেশ থেকে যে ইনভেস্টমেন্ট আসবে, যে বিনিয়োগ আসবে দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে ভেরি বিগ ইনভেস্টমেন্ট, যেটা নাকি আমাদের ক্ষমতা নাই, বাংলাদেশের বিজনেসম্যানদের ক্ষমতা নাই, অথবা আসবে ইন স্পেশালাইজ সেক্টর, যেখানে দে অফার ভেরি স্পেশাল নলেজ। তো এই যে যখন নাকি বড় বিনিয়োগ যদি হয়, বড় বিনিয়োগের রিটার্ন অন ইনভেস্টমেন্টের আবার ইস্যু একটু অন্যরকম থাকে। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হলে আপনার তারা চিন্তা করবে যে 1 বছর টাইম ফ্রেম দেখি, 1 বছরে কি আমি আমার টাকাটা পাবো কিনা। বাট বেসিক্যালি যখন নাকি বিগ ইনভেস্টমেন্টের কথা বলেন, তখন আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা ইট ইজ ফ্রম আনাদার একটা স্ট্যাগার্ড হয়। ওই চিন্তার কথাটা তারা চিন্তা করবে যে এখন বাংলাদেশের যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে আমাদের যদি ইনভেস্টমেন্ট করি, আমরা এটা কতদিন মধ্যে আমরা এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাবো, রিপ্যাট্রিয়েশন হবে কিনা, পলিটিক্যাল সিচুয়েশন কি আছে, রুল অফ ল কি আছে, এই ইত্যাদি। তো সেই জন্য এখানে আমি বলবো যে এই যে স্টেট ভিজিট আর চুক্তি সই করা, ট্রেড ডেলিগেশন নিয়ে যাওয়া আসা, এইগুলার সাথে অ্যাকচুয়াল নাম্বার অফ আপনার বিজনেসে ট্রান্সলেট করা। আমাদের এখন কি হয়েছে, অর্থমন্ত্রী তো বলতেছেন, অনেকেই বলতেছে, সবাই বলতেছে, ইভেন অর্থমন্ত্রী বলছেন যে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট কমে গেছে, খুবই কমে গেছে গিয়া। এখন ডোমেস্টিক ইনভেস্টমেন্ট আমরা দেখেন সবাই ব্যাংকে টাকার পাহাড়, ফরেন এক্সচেঞ্জের পাহাড়। এটা কিন্তু খুব, আমার মতে এটা খুব একটা অ্যালার্মিং জিনিস। কারণ 23 লক্ষ ছেলে মেয়ে প্রতি বছর চাকরির জন্য লেবার ফোর্সে আসতেছে। তো এতদিন এই ডোমেস্টিক ইনভেস্টমেন্ট যতদিন হচ্ছিল, ততদিন সেই ওই এমপ্লয়মেন্ট ক্রিয়েশনটা হচ্ছিল। এখন যদি আপনার এই ইনভেস্টমেন্ট, ডোমেস্টিক ইনভেস্টমেন্ট যেটা যদি না হয়, এবং ডোমেস্টিক ইনভেস্টমেন্ট কিছু হচ্ছিল লেবার ইন্টেন্সিভ, গার্মেন্ট ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, মিক্সটাইল, এগুলো সব হচ্ছে লেবার ইন্টেন্সিভ। এগুলোতে যদি না হয়, তাহলে কোনো না কোনো সময় এক জায়গায় আপনার এই আনএমপ্লয়মেন্টের প্রেশারটা এটা বড় হয়ে যাবে। আমি আসছি আপনার কাছে। আপনার কি মনে হয় এই যে নানা রকমের উদ্যোগ, বিনিয়োগের উদ্যোগ, কতখানি আমরা এর সুবিধা নিতে পারবো? না, তাত্ত্বিকভাবে উনি যা বললেন ব্যবসা সে তো সত্যই, ল অ্যান্ড অর্ডার বা আমরা কিভাবে দেখি, বিনিয়োগের জন্য এইভাবে আমাকে বলতে বললো, আমিও বলবো। তবে এটা মনে রাখতে হবে, এগুলো বিবেচনায় নিয়েই কিন্তু তারা এসছে, এবং তারা চায়না প্লাস ঘোষণা করেছে। তারা বিগ বে, যেটা বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ইনিশিয়েটিভ ফর গ্রোথ,
যেটা বিগ বে বলে ওরা জেনেই এসছে। এবং যেসব ব্যবসায়ীরা আপনি 6 মাসে যাতে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, আপনি যত উঁচু লেভেলেরই হন, তেমন প্রায় 80-90 জন ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে আসা, 50 জন সিইও কে সঙ্গে নিয়ে আসা, এরা রাষ্ট্রীয় সফরে ভোগ করতে এসছে বা দেখতে এসছে আমার মনে হয় না। তাদের একটা ইতিবাচক দিক আছে এবং তারা খুব ভালোভাবে জানে বাংলাদেশের অবস্থাটা কি। তারপরও তারা এসছে, তাদের একটা আগ্রহ আছে এবং তারা বলেছে আমরা $6 বিলিয়ন রাষ্ট্রীয়ভাবেই দেব ধার আগামী 5 বছরে। ধার বা গ্রান্টস, আমরা লোন দিলেও সেটা আসলে এক সময় মাফ করে দেয় এবং কখনো তারা সুদও নেয় না। এটা আপনারা জানেন, জাপান হলো সবচেয়ে উদার। তো এই অর্থটা অবশ্যই ইতিবাচক এবং বাংলাদেশ এই সুযোগটা গ্রহণ করতে পারলে অবশ্যই পারতে হবে, এছাড়া বাংলাদেশের আর বিকল্প কি আছে। এখন যেটা বললেন সাইফুল সাহেব যে বাংলাদেশে ব্যক্তিগত বিনিয়োগ খুব কমেছে, খুব নয়, এটা 20%, 19%, 1% কমেছিল, আবার এটা এখন বয়ান উঠে আসছে। রপ্তানিও আবার চাঙ্গা হয়েছে, তো বিনিয়োগ হচ্ছে। এর একটা বড় কারণ যে আমরা বিনিয়োগ করছি না তা নয়, আসলে যে পরিমাণ বিদ্যুৎ দেওয়ার কথা যথেষ্ট বাড়া সত্ত্বেও বিদ্যুৎ গ্যাস কিন্তু দেওয়া যাচ্ছে না। সার্ভিস ল্যান্ড চাচ্ছে যারা বাইরে থেকে আছে, সার্ভিস ল্যান্ডে একসঙ্গে বিদ্যুৎ, গ্যাস, পানি। তো যে পরিমাণ আমাদের অবকাঠামোগত সমস্যা, ইনফ্রাস্ট্রাকচার সমস্যা, সেই সমস্যা মেটানোর জন্য তো বিদেশি বিনিয়োগ প্রয়োজন। মেট্রো রেল, এটা তো অবকাঠামো। তো এটা হলে পরে ব্যবসা বাণিজ্য, জাপান কি এই খাতেই বিনিয়োগে বেশি উৎসাহী? মেট্রোর জন্য তো করেছি। একটা জিনিস আপনারা শুনেছেন, এটা আবার আমি পুনর্ব্যক্ত করি, সেটি হলো মাতারবাড়ি যে বিদ্যুৎ প্রকল্পটা নেওয়া হলো 36,000 কোটি টাকা, 29,000 কোটি টাকা দেবে, এটা তার প্রমিসড, মানে বলেছে। সেখানে একটা ভাসমান গভীর সমুদ্র বন্দর তারা করবে, কোল যে আসবে 1300 মেগাওয়াটের একটা 2টা ইউনিট পাওয়ারের কাজে প্রচুর কোল লাগবে, সেজন্য তারা ভাসমান গভীর সমুদ্র বন্দর করবে। এটাও বলেছে তারা প্রয়োজনে যদি সুযোগ থাকে অন্যান্য পণ্য দ্রব্যাদিও এটা দিয়ে আসতে পারবে। তো এটা কিন্তু অলরেডি ঘোষিত এবং স্বীকৃত। তো ওই অর্থে এই বিনিয়োগ অবশ্যই বাংলাদেশ কাজে লাগাতে। মাতারবাড়ির কথা জাপানি প্রধানমন্ত্রী নিজেও তার বক্তব্যে উল্লেখ করেছেন। তো আমি ওই কথাটা বলি, কেবল রাষ্ট্রীয় সফর এরও একটা রাজনৈতিক উদ্দেশ্য, তার চেয়ে বড় উদ্দেশ্য অর্থনৈতিক। সব রাষ্ট্রীয় সফরেরই মূল তাগাদাটা থাকে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কি অর্জন করব, আর রাজনৈতিক থাকে যদি কোনো আন্তর্জাতিক ভোট থাকে, কিছু থাকে সেটা। তো সেটাও তাদের আছে, যেটা আপনারা জানেন জাপান নিরাপত্তা পরিষদ অস্থায়ী সদস্য, যেটা 10 জন, তার মধ্যে সে 16-17 জন্য প্রার্থী হতে চায়। তো সেটিও তাদের একটা লক্ষ্য আছে। বাংলাদেশ এই জাপানকে হারিয়েই কিন্তু 1999 এবং 2000 অস্থায়ী পরিষদ সদস্য, নিরাপত্তা পরিষদে। এখন বাংলাদেশ এবারও প্রার্থী হতে চেয়েছে। আমরা 79-80তেও কিন্তু সদস্য ছিলাম অস্থায়ী এই নিরাপত্তা পরিষদে। তো সেটাতে থেকে তো আর আমার $1 মিলিয়ন আসেনি, $1 বিলিয়ন বাদ দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে বাংলাদেশ এটা যেটা অত্যন্ত চমৎকার একটি সিদ্ধান্ত নিয়েছে, খুব দূরদৃষ্টি সম্পন্ন, যে এবার আমরা ছেড়ে দিলাম। কারণ আপনি ভবিষ্যতে হতে পারবেন, এরপরে হতে পারবেন, আগেও ছিলেন। তো এইটা কেবল রাজনৈতিক নেই, কিন্তু অর্থনৈতিক উদ্দেশ্যে করা, এবং এগুলো সবে আমি মনে করি ইতিবাচক। আমি ইতিবাচক দৃষ্টিতে দেখব এবং ইতিবাচক দৃষ্টিতে দেখি বলে। কিন্তু এই যে তাদের যে অফারগুলোকে যদি আপনি বাস্তবে রূপান্তরিত করতে চান, কি করা দরকার? কারণ বাংলাদেশে এখনো অনেকগুলো সমস্যার কথা তারা উল্লেখ করেছেন, যে এই সমস্যার কারণে বিনিয়োগগুলো হয় না যথারীতি। না, বিনিয়োগগুলো হয় না। আবার প্রচুর গার্মেন্টস বিনিয়োগ তো কোরিয়া থেকে আরম্ভ হলো, আমাদের দাইও থেকে শুরু হলো। প্রচুর কোরিয়ান আছে, চাইনিজরা এখন রিলোকেট করতে চাচ্ছে, আসছে, সমস্যাও আছে। তো এখন আমাদের সমস্যা আছে, সম্ভাবনা অনেক। আমাদের ইন্ডিয়ান বাজার, চায়নার বাজার, আমাদের যদি আপনি জাপান ধরেন, এই ত্রিভুজ তো একটা বড় রকমের বাংলাদেশের জন্য অপরচুনিটি। এখন আমাদের সমস্যা হলো যেটা বলে ইনফ্রাস্ট্রাকচার। তো সেটি গড়তে হলে প্রচুর অর্থ বিনিয়োগ প্রয়োজন। একটা গভীর সমুদ্র বন্দর করতে আমাদের দেশে অন্ত্রপ্রেনার নাই যারা এত বিনিয়োগ করতে পারবে, এটা লাগবেই বাইরের আপনার, যে দেশ থেকে নিয়ে আমরা মানে অবশেষে। তো অনেকগুলো যেগুলো ধরেন বিগ প্রজেক্ট, মেগা প্রজেক্ট, পদ্মা যদি দ্বিতীয়টা করি আবার প্রচুর টাকা প্রয়োজন হবে। একটা রেল ব্রিজ চুরি করে যমুনা উপরে প্রচুর বিনিয়োগের প্রয়োজন হবে। আজকে যে বঙ্গবন্ধু সেতু যমুনার এই যে মানে বৈপ্লবিক রূপান্তর ঘটেছে, মার্কেট ইন্টিগ্রেটেড হয়েছে, ব্যবসা বাণিজ্য ওখানে হয়েছে, শিল্পের প্রসার হয়েছে উত্তরবঙ্গে, এর তো কারণ এই ব্রিজটা। এটা কিন্তু জাপান প্রথম আমাদের এগিয়ে আসে এই মেগা প্রজেক্ট বাস্তবায়নে। তো সেদিক থেকে এই সম্ভাবনাটা খুব ইতিবাচক। আমাদের সমস্যা আছে, চ্যালেঞ্জ আছে আমাদের নিজেদের। আমাদের জনশক্তি যে ধরনের প্রশিক্ষিত হওয়া দরকার, টেকনিক্যালি কম্পিটেন্ট হওয়া দরকার, সেটাও ততটা নেই।
তো এগুলোর জন্য কিন্তু আমাদের বিদেশি বিনিয়োগ প্রয়োজন। সেখানে আসলে শুধু বিনিয়োগ টাকা আসে না, প্রযুক্তি আসে, টেকনিক্যাল নো হাউ আসে, ম্যানেজারাল দক্ষ লোকেরা আসে, এর থেকে আমাদের আবার শিখারও সুযোগ আছে। তো এই মিলে আমি এটাকে অত্যন্ত ইতিবাচক মনে করি। এটা একটা সুযোগ। এই যে চ্যালেঞ্জগুলোর কথা বলেন, এই চ্যালেঞ্জটা তো একটা বড় চ্যালেঞ্জ, আমাদের বিনিয়োগকে কাজে লাগানোর সক্ষমতা তৈরি করা। যদি উনি প্ল্যানিং এ আছেন, ডিসবার্সমেন্ট পাইপলাইনে থেকে যে অনেক কিছু মানে প্রত্যেক বছরই ইউটিলাইজেশন অফ রিসোর্সেস এইড যেটা থেকে চাই, অ্যাবজর্পশন ক্যাপাবিলিটি কিন্তু ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে আমাদের শুধু বিনিয়োগ আসবে, যে ওইটাকে অ্যাবজর্ব করার ক্ষমতা থাকতে হবে। আমি অ্যাকচুয়ালি কথাটা কিন্তু আমি বলি নাই যে নেগেটিভ পজিটিভ, আমি ওই জাজমেন্ট করি নাই কিন্তু অ্যাট অল। আপনি যদি খেয়াল করে থাকেন, আমি কিন্তু কথাটা আমার ছিল যে ব্যবসায়ীরা অ্যাসেস করবে এই কন্ডিশন গুলা কি কি, তারপরে তারা প্রাইভেট বিজনেসম্যান আসবে। এখন আরেকটা জিনিস আপনি যদি চিন্তা করেন যে এখন বেসিক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের মধ্যে গভর্নমেন্ট ইনভলভমেন্ট থাকে, গভর্নমেন্ট করে, এটা একটা ঠিক আছে। কিন্তু আমরা এখানে যখন নাকি 90 মেম্বার একটা বিরাট বড় ডেলিগেশন আছে আসে, তারা বিজনেসম্যান। ওকে, এখন আমাদের একটা জিনিস আমরা নট ভেরি ক্লিয়ার, যে আমাদের ফার্স্ট ওয়েভ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো রেডিমেড গার্মেন্টস। আমরা তো কৃষি দেশ, এগ্রিকালচারাল কান্ট্রি ছিল, এখনো কৃষি একটা মেজর। তো আমাদের উই আর মেকিং দ্য ট্রানজিশন। তারপরে কি, এবং রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রির পরে আপনার এটা একটা বেসিক ইন্ডাস্ট্রি, এটা বেসিক্যালি ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি, আপনার এমপ্লয়মেন্টের একটা ফাউন্ডেশন ক্রিয়েট করে দেয়। অনেকগুলো দেশে এটা হয়েছে এবং বাংলাদেশে এটা হলো। জাপান, আজকে জাপান ফার্স্ট ইন্ডাস্ট্রি ছিল টেক্সটাইলস, প্রত্যেকটা দেশে। ইংল্যান্ডেরও ফার্স্ট ইন্ডাস্ট্রি টেক্সটাইলস, জাপানেরও টেক্সটাইলস, আপনার টাইওয়ান, সব, হংকং, সব দেশেরই টেক্সটাইলস। এখন আমাদের নেক্সট কি, আমাদের একটা রোড ম্যাপ থাকা দরকার। ওই রোড ম্যাপটা আমার মনে হয় নট ভেরি ক্লিয়ার, এবং ওই রোড ম্যাপটা করাতে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে রোড ম্যাপ বা ইকোনমিক গ্রোথের যে রোড ম্যাপ, এই রোড ম্যাপের সাথে সাথে আপনাকে থাকতে হবে ম্যান পাওয়ার প্ল্যানিং, মোস্ট ফান্ডামেন্টাল। আপনার এডুকেশনটাও সেই লক্ষ্যে ম্যান পাওয়ারের সাথে আপনার আসে দুই রকম হতে পারে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিলস, আরেকটা হচ্ছে এডুকেশনাল স্কিলস, আরেকটা হবে ম্যানেজেরিয়াল স্কিলস। যত ইকোনমি যত আপনার গ্রো করবে, তত আপনার এই যে 3 লেভেলেরই একটু চেঞ্জ আসতে হবে। তো এখন এই জায়গাটায় এখন আমাদের যে আমি গ্রামে গেলে এখনো আপনার গ্রামের যদি শিক্ষকদের সাথে কথা বলেন, তারা বলবে হ্যাঁ আমাদের তো এখানে দেখা যাচ্ছে যে কেউ সায়েন্স পড়তে চায় না। আগে ছিল কি বলে আমাদের ধরেন আমাদের এলাকা মুন্সিগঞ্জ, ওখানে সবাই পড়ে কমার্স, আর তারপরে যায় আর্টস, সায়েন্স কেউ পড়তে চায় না। এখন তো এই যে এই শতাব্দী, এই শতাব্দী হচ্ছে তো সায়েন্সের শতাব্দী, বিজ্ঞানের শতাব্দী। তো এখন এই বিজ্ঞানের শতাব্দীতে নেওয়ার জন্য যে আবার ব্যাকআপ সায়েন্সের স্টুডেন্ট তো চাইবে, যদি ভালো টিচার থাকে, টিচারদের ওই ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। কারণ টিচাররা ইন্টারেস্ট ক্রিয়েট করার জন্য এখন আমাদের কম্পিউটারে আপনার এখন আর অ্যাকচুয়ালি টিচার লাগে না বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু ফান্ডামেন্টালস পড়ানোর জন্য অনেক সফটওয়্যার আছে, যে জিনিসটা আপনি যদি আপনি দেখেন তাহলে আপনি নিজেই শিখে যাবেন। ইনফ্যাক্ট একজন বাংলাদেশি একজন ভদ্রলোক আছে, মিস্টার খান, সে বিখ্যাত খান একাডেমি, হ্যাঁ বোধহয় আমেরিকা থাকেন, সে তার খান একাডেমির ক্যালকুলাসের ফান্ডামেন্টাল, ট্রিগনোমেট্রি ফান্ডামেন্টাল সারা পৃথিবীতে সবাই করতেছে। তো এখন তার খান একাডেমি তো ওই টিচার তো নাই, সে ওই তার ক্যাসেটটা ভিডিওটা চলতেছে, ওই ভিডিওতেই সবাই শিখতেছে। তো আমি কথাটা হচ্ছে যে আমাদের এই আমরা আজকে যে সন্ধিক্ষণে আছি, আমার মতে আমি একটা সন্ধিক্ষণে আছি, সেটা হচ্ছিল যে আমাদের এই 71 থেকে এখন পর্যন্ত এই যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে বেসিক্যালি গভর্নমেন্টের হার্ডলি এনি ভূমিকা ছিল। গভর্নমেন্ট ডিড ভেরি লিটল। আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্ট একটা জিনিস করেছিল, যেটা ছিল আপনার বেসিক্যালি ওটার উপরে গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা হয়, সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি, এই প্রথাটা করা। তারপরে আস্তে আস্তে যেটা তারা যে কতগুলো সিস্টেম ইমপ্রুভমেন্ট করেছে, আগে প্রথম দিকে লাগতো 62টা সিগনেচার, এখন লাগে 7টা সিগনেচার ওই টাইমটা। বাট এগুলো হচ্ছে মাইনর, আপনাকে আমি বলবো ছিল। বেসিক্যালি আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়েছে বিকজ আমরা
এই ডেল্টার মানুষ এই 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 যে এখানে 2-3 হাজার 5,000 বছর ধরে খালি বন্যা হয়, এই বন্যার সাথে সংগ্রাম করে বাঙালি জাতি অভ্যস্ত। আর আমাদেরকে মোগলরাও আমাদেরকে শাসন করে নাই, ব্রিটিশরাও শাসন করে নাই, পাকিস্তানরাও শাসন করে, সবাই আমাদের এখান থেকে জাপানের জুট নিয়ে গেছে। তো আমরা আমাদের নিজেদেরকে শাসন করে নিজেদের এই সংগ্রামে আমরা অভ্যস্ত। তো আমাদের এই 40 বছরের যে ইকোনমিক গ্রোথ, এটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশের মানুষের যে শাশ্বত যে এন্টারপ্রেনিউরিয়াল এবিলিটি, এটার উপর ভিত্তি করে। কিন্তু এখন এই ইকোনমিক ওই যে ড্রাইভটা আমার মতে এমন এক জায়গায় পৌঁছেছে যে এখন লাগবে ওই বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে, ইনফ্রাস্ট্রাকচারটা লাগবে, এখন আপনার যেটা বললাম রুল অফ ল লাগবে, একটু মিডিয়াম টার্ম প্ল্যানিং এর ম্যান পাওয়ার প্ল্যানিং করতে লাগবে, যে আমরা নেক্সট যাব ইলেকট্রনিক্সে যাব, আমরা যাব আইটিতে যাব, বা আমরা ফুড প্রসেসিং এ যাব। এগুলো অল ভেরি হাইলি স্পেশালাইজড। একটু শুনে আসি এই অর্থনীতির এই পরিকল্পনায় বিনিয়োগ যে আসে, এর মধ্যে একটা সাজুজ্য থাকে কিনা? কথাটা এইভাবে বলতে চাই, করেছে প্রাইভেট সেক্টর, এদেশের জনগণ। তো সরকার একেবারে ভূমিকা নেই সেটা বলবো না, সরকার নীতি পরিবেশটা তৈরি করেছে। আপনি যখন গার্মেন্টস আছে, বিদেশি কোম্পানিকে দেশে সুযোগ করে দিয়েছে তো সরকার নীতির বলে, তাকে বন্ডেড ওয়ার সুযোগ করে দিয়েছে তো সরকারি, তো তাকে যে আপনার ট্যাক্স এক্সাম্পশন দিল সে সরকারি, সাবসিডি দিচ্ছে সে তো সরকারি, বাজার লিবারালাইজ করছে তো সরকারি, ট্যারিফ কমিয়ে আনছে এটা তো সরকারি, প্রত্যেক সরকারি। আমি সরকারের নীতি সহায়তা ছাড়া ব্যক্তি খাত আপনার এগোতে পারে না, কারণ রেফারি ছাড়া কিন্তু প্লেয়ার খেলতে পারে না, রেফারি থাকতেই হবে, রেফারির ভূমিকা দক্ষ হলে খেলা ভালো হয়। তো আমাদের দেশে সরকারি জন্য এই কথাটা আমি ওভাবে বলবো না, হয়তো আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে যেভাবে চেয়েছি সেটা অত হয়নি, কিন্তু এর সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত যথেষ্ট নীতি সমর্থন সরকার দিয়েছে। আর কি কথা বলি, আমাদের প্রশিক্ষিত জনগণ লাগবে, আমাদের লাগবে অনেক কিছুই, আমি আর ফিসতে বাড়াই না, আমাদের অবকাঠামো লাগবে, আমাদের আইন শৃঙ্খলা লাগবে, আমাদের একটা স্বপ্ন থাকতে হবে। বাংলাদেশ সুন্দরভাবে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে। আপনি প্রথম এদেশে প্রেক্ষিত পরিকল্পনা এই গত সরকার করেছে, এবং যেটা প্রণয়নে আমি একেবারে সংযুক্ত ছিলাম পরিকল্পনা সদস্য, জিডি সদস্য, সাধারণ ট্রিবের সদস্য হিসেবে। তো প্রথম আমাদের 2021 পর্যন্ত কিন্তু আমাদের কতগুলো মাইলস্টোন টার্গেট আমরা সেট করেছি। আমরা শিল্পায়ন কতটুকু যাব, কৃষি থেকে আমরা আমাদের জাতীয় আয় কত যোগ হবে, শিল্প থেকে কত যোগ হবে, শ্রমশক্তি কৃষি থেকে কত নিয়ে আসবে শিল্প খাতে, একটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা কিন্তু আছে। যদি আমরা পরিবার দেখি, সেখানে কোথায় জোর দেবো সেটা বলা আছে, ম্যানুফ্যাকচারিং এ জোর দেবো, প্রসেসিং এ জোর দেবো, কৃষি খাত থেকে আরো শ্রম বের করে নিয়ে আসবো। তো এই কথাগুলো আছে, এবং সেভাবে সরকার কিন্তু নীতি সমর্থন দিয়ে যাচ্ছে। যে নীতি সমর্থনের কথা বললাম, বাংলাদেশ চমৎকার একটি নীতি আমরা তৈরি করছে বিনিয়োগের জন্য, যেটা এই দক্ষিণ এশিয়া অনেক দেশে নেই, সেটা তো আমরা অতটা জানি না। সেটা হলো আপনি যে ট্যাক্স হলিডে দিচ্ছে, ঢাকা চিটাগাং করেন 2 বছর কোন ট্যাক্স দিতে হবে না, 3 বর্ষে গিয়ে আপনি 50 দিবেন। ঢাকার বাইরে হলে ওই ট্যাক্স 100% ট্যাক্স হলিডে ফর 3 ইয়ার্স। তো এইভাবে অনেকগুলো আপনি 100% আপনার লাভের দেশ থেকে নিয়ে যেতে পারবেন। এগুলো কিন্তু পরিবেশ তৈরি হয়েছে নীতিগত, একবার হয়নি তা না। তো আমি যে কথাটা এখন বলবো, আমাদের অবশ্যই শাসন কাঠামো আরো দক্ষতা বাড়ানো দরকার। রুল অফ ল এটা বেসিক নিড সব দেশই, তো এটা আমার দেশে হচ্ছে। আমার দেশের যেভাবে বলি, বিচার ব্যবস্থাকে আগের চেয়ে অনেক বেশি স্বাধীন করা হয়েছে। আমাদের অভিযোগ থাকতে পারে, কিন্তু অনেক স্বাধীনভাবে সিদ্ধান্ত দিচ্ছে, দুদক কার্যকর হয়েছে, আপনি অস্বীকার করতে পারবেন না। গত 44 বছর ইতিহাসে আপনি দেখেননি এই এখনকার সময় ছাড়া, আমি হচ্ছে দুদক যে কিছুটা হলেও কার্যকর হচ্ছে। আমরা আরো চাই, হয়তো ক্ষমতাসীন এই 6 মাস আগে মন্ত্রী ছিল, ক্ষমতাসীন এমপিদের বা এই সাবেক মন্ত্রীদের তলব করছে, তাদের নথি দেখতেছে, ডেকে আনতেছে, এবং সক্রিয় ক্ষমতা আসে সচিবদের, তাদেরকে ডেকে এনে বলছে তোমরা জালিয়াতি করেছো বা তোমরা এই সার্টিফিকেট ভিন্নভাবে নিয়েছো। এটার একটা কিন্তু এটা গুড গভর্নেন্সের দিক থেকে অবশ্যই এটা ইতিবাচক দিক অবশ্যই এটা আছে, এটা আপনাকে ভাবতেই হবে। আপনি কিন্তু এর আগে কোনো এক্সাম্পল দেখাতে পারবেন না। আগে আমাদের দুর্নীতি দমন ব্যুরো ছিল, কোন ক্ষমতাসীন এমপি গায়ে হাত দিবে বা একজন মন্ত্রী তো কল্পনা করা যায় না। এখন আমরা আরো ফলাফল চাই, আমরা শাস্তি চাই, সেটা ঠিক আছে, কিন্তু একজন সক্রিয় 4-5 জন সচিবের আপনি বলে ফেললেন যে এরা করেছে প্রতারণা,
বিচার কি হ্যাঁ সেটি বিচার কি হবে, আমরা চাই বিচার হোক, কিন্তু এই যে আপনি ক্ষমতা থাকা অবস্থায় আপনি ধরলেন, এই যে সমাজে প্রচারিত হলো, মানুষ জানলো যে তার বিরুদ্ধে ক্ষমতা থাকলেও ধরা যায়, এটির মধ্যে একেবারে মূল্য কম নয়। আমরা চাইবো যে এটা সঠিক বিচার হোক। আচ্ছা, একটু সাইফুল ইসলাম আপনি কি বলেন, আমরা সামনের দিকে তাকিয়ে যদি একটু বাংলাদেশের চেহারা দেখতে চাই, সেখানে পৌঁছাতে গেলে আমাদের ওয়ে ফরওয়ার্ডটা কি, হাউ উই ক্যান গো দেয়ার? না, উনি কয়েকটা কথা বলছেন যে সরকারের রোল আছে। আমার মনে হয় আমাদের এক্সপেকটেশন মেবি ডিফারেন্ট। আমাদের উনি যে কথাগুলো বলছেন এগুলো বেসিক জিনিস, উনি হয়তো এটাকে অনেক বড় মনে করতেছেন, আমরা মনে করতেছি এটা 40 বছর একটা দেশ হয়ে গেছে গিয়া। এই ট্যাক্স হলিডে, তারপর ওই যে আপনার বন্ডেড ওয়্যার হাউস, এগুলা ফান্ডামেন্টাল জিনিস, সরকারের করা জিনিস। হ্যাঁ, এটা সরকারের করা জিনিস হবে। সরকার তো এত বড় সরকার তো থাকতেছে, সরকারের কথাই বলতেছেন, সরকারই দিয়েছে। না, আমরা মনে একটু আমার মনে হয় স্টিক টু আওয়ার পয়েন্ট। আমরা কোন সরকার, এই সরকারের কথা কিন্তু কেউ বলতেছি না, আপনি বলতেছেন, আমি বলতেছি না। কথাটা হচ্ছে যে আমাদের এখানে তিনটা, এগ্রিকালচার, আপনার রেডিমেড গার্মেন্টস, রেমিটেন্স, এই তিনটা জায়গায় গভর্নমেন্টের রোল যতখানি হতে পারে আমার মনে হয় আমরা আরো অনেক বেশি এক্সপেক্ট করি। বিকজ আমাদের এই ছোট একটা দেশ, মানে পপুলেশন এত বেশি, আমাদের এখানে যদি ওই গভর্নেন্সের কোয়ালিটি, ডাইরেকশন খুব টাইট কন্ট্রোল না থাকে, তাহলে আমাদের আগানোটা একটা জায়গায় গিয়ে ডিফিকাল্ট হবে। আমরা তো হংকং এর মতো, হংকং এ আপনার ওই যে ওই হাই রাইজ বিল্ডিং গুলো আছে, ওই বিল্ডিং এর থেকে যদি আপনার ওই কোনো আপনার বারান্দা থেকে যদি ওই কাপ পরে, একটা কাপ পরে যদি কেউ আহত হয়, তাহলে কিন্তু আপনার বিরাট, আপনাকে জেলে যেতে হবে। কেন? বিকজ খুব ডেন্সলি পপুলেটেড। এই জন্য গভর্নেন্সের কোয়ালিটিটা খুব টাইট হইতে হবে। আমরা ইট ইজ মানে নট আর কি আপনার কোন নেগেটিভ, যেগুলো আপনি বলছেন যে নট ভ্যালিড পয়েন্টস এখন, বাট বিকজ অফ আওয়ার সিচুয়েশন আমাদের হয়তো এক্সপেকটেশন ইজ হাইয়ার। এখন আমাদের বিভিন্ন লোক বিভিন্ন ভাবে দেখবে। কেউ হয়তো ভাবে যে না, আমাদের এখানে কোয়ালিটি অফ গভর্নেন্স ইজ ভেরি গুড। অন্যরা হয়তো ভাবতে পারে যে না, আমাদের ইজ নট অ্যাজ গুড। আমরা ওই ডিবেটে আমরা যাবই না। ইট ইজ, আমার মনে হয় ইটস এ ভেরি পার্সোনাল অ্যাসেসমেন্ট থাকবে। তবে আমাদের কোয়েশ্চেন যেটা আসতেছে সেটা হলো যে এই যে এইটা আমাদের ওয়ে ফরওয়ার্ড, এই যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য আমাদের সেটা একটু জানতে চাচ্ছিলাম, আমাদের ওই স্কিল ডেভেলপমেন্টের উপরে সবচেয়ে বেশি করতে হবে, আপনার এমফেসিস দিতে হবে। চায়নার থেকে গার্মেন্ট ফ্যাক্টরি কিন্তু অনেক আগে চলে আসতো, তারা কেন আসে নাই আমি নিজেও কিন্তু বুঝতে পারতেছি না। বিকজ ইকোনমিক্যালি ইট মেক্স মোর সেন্স আমাদের এখানে বাংলাদেশে যদি চলে আসে। তবে একটা জিনিস করতে হবে যে যাবার চায়না থেকে যেগুলো আসবে এখানে একটু হায়ার লেভেলের স্কিল ডেভেলপমেন্ট থাকবে। আমাদের এখানে বাংলাদেশে ইন জেনারেল কিন্তু আমাদের প্রফেশনালিজম বা স্কিল ডেভেলপমেন্টের উপরে ওই এমফেসিসটা কিন্তু ওই রকম ভাবে দিই না আমরা। বি, আমি ধরেন আমাদের যে এই যে লেবার এক্সপোর্ট, অ্যাকচুয়ালি ম্যান পাওয়ার এক্সপোর্ট হচ্ছে না, আমাদের কিন্তু লেবার এক্সপোর্ট হচ্ছে। এই যে যারা ছেলেরা যাচ্ছে, বেশিরভাগ তো ছেলে মিডল ইস্টে যাচ্ছে, এই ছেলেরা কিন্তু অনেকে কিন্তু মোটামুটি স্মার্ট ছেলে পেলে, কিন্তু এদেরকে যদি আমরা একটুখানি কম্পিউটারে ট্রেনিং দিতে পারতাম আর একটুখানি যদি ইংলিশ কথা বলতে পারতাম, স্কিল আপনার পরে রইল, জাস্ট দুইটা জিনিস, একটু কম্পিউটার ইউজ করা, একটু ইংলিশ কথা বলতে পারা, তাহলে কিন্তু তারা লেবারার থাকতো না, তারা থাকতো রিসেপশনিস্ট, সেলসম্যান এবং ওই হোয়াইট কলার হয়ে যেত। তাই পরে তারা আপনার মিডল ইস্টে করতো, যেটা নাকি ফিলিপিন্স, ইন্ডিয়া, শ্রীলঙ্কার লোকজন করতেছে মিডল ইস্টে। তো এই দিকে আমি বলবো আমার শুধু একটাই কথা, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের উপরে আমাদের জোর দেওয়া উচিত। আমি একটু আপনার কাছে, আমাদের সময় বেশিক্ষণ নেই, সামনের যে চ্যালেঞ্জগুলো আছে ইকোনমির, এগুলো মোকাবেলা করার জন্য আমাদের কি করণীয় মনে করছেন আপনি? না, চ্যালেঞ্জগুলো তো স্পষ্ট, তো উনিও বললেন যে আমাদের সত্যিকার অর্থে দক্ষ জনশক্তির অভাব, প্রশিক্ষিত জনশক্তির অভাব, আমাদের অবকাঠামোর সমস্যা, আমাদের বিনিয়োগকে উজ্জীবিত করতে হবে, এগুলো আমাদের জানা সমস্যা, এবং আমাদের গভর্নেন্সে উন্নতি ঘটাতে হবে, এটাও মনে রাখতে হবে। পৃথিবীর ইতিহাস ঘেটে দেখেন, প্রথমে সুশাসন আসছে, তারপর ধনী হয়েছে দেশ, এটা কিন্তু ঘটেনি। প্রথমে নানানভাবে সমৃদ্ধি আসছে, সেটাকে উপনিবেশ করেছে, যেভাবেই করেছে। যখন একটা মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটেছে, উচ্চবিত্তের বিকাশ ঘটেছে, তাদের দাবির চাপে কিন্তু এই ক্রমান্বয়ে, এই যে আপনার গ্লাস পড়লো বললো যে আমার জরিমানা হলো কি,
নাগরিকদের তখন এই সমৃদ্ধির পর্যায়ে, চাহিদার পর্যায়ে যখন বেড়ে যায়, সরকার তো জনগণের অংশ হয়ে আসে, তখন একটা চাপ সৃষ্টি হয়, সবসময় প্রবৃদ্ধি হওয়ার সঙ্গে ফলো করে গুড গভর্নেন্স। আগে গুড ভালো হবে, সব নিয়ম শৃঙ্খলা হয়ে যাবে, গরিব দেশে এটা কখনো হয়নি। কিন্তু আমাদের দেশে যদি আপনি এটা কল্পনা করেন, আপনি মানুষ পরিশীলিত হওয়ার পর যে বিহেভিয়ারটা করবে, আপনি একজন অপরিশীল, আমি বলছি কিভাবে বলবো, শিক্ষার মানে না থাকলে তো এটা নেশানের ক্ষেত্রে যে সত্য। নেশান এই যে আমাদের এখন ধনী হচ্ছে, $90 থেকে আজকে $1190 পার ক্যাপিটা ইনকাম। এখন আমাদের চাহিদা, আমাদের চলাফেরা, আমাদের এত এসি, আমাদের গাড়ি, রাস্তায় গাড়ির জন্য আমাদের চাহিদার ভিতরে রুচি মেটাবে এটা হচ্ছে, এবং সরকার ক্রমান্বয়ে বাধ্য হচ্ছে এটা করতে। খেয়াল করে অনেক সুযোগ সুবিধা, এই যে আমাদের হাতির ঝিল প্রকল্প হলো আপনাদের কাছেই, এটা জনচাহিদার ভিত্তিতে হয়েছে। প্রথমে কিন্তু ঢাকা হয়ে ওঠা হয়ে যায়নি, কারণ মানুষের চাহিদা বাড়বে, সরকারকে প্রোভাইড করতে বাধ্য হবে। তো গুড গভর্নেন্স আসবে, তার আগে সমৃদ্ধি, আমাদের ধনী বানাতে হবে, মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটাতে হবে, শিক্ষিত বানাতে হবে, গুড শাসন আসতেই হবে। এটা চাহিদার ভিত্তিতে অন্যতম শর্ত এটি। অবশ্যই। যাই হোক, হয়তো ভবিষ্যতে এ নিয়ে আরো একদিন কথা বলো, আজকে সময়ের হবে আরো অন্যদিকে যেতে পারলাম না। তো আমরা মনে করি যে দেশের অর্থনীতি সমৃদ্ধির স্বার্থে যে সমস্ত আইনের শাসন, গুড গভর্নেন্স ইত্যাদি জরুরি, পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত উন্নয়ন, যেটা সম্মানিত দুজন অতিথি বললেন, সেই দিকটার উপরে জোর দেওয়া দরকার। স্কিল ম্যান পাওয়ার তৈরি, এটি একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং সেটিও যে উদ্যোগগুলো নিলে এটি বাড়বে, সেটিরও আমরা জোর দিতে হবে। আশা করি যে আমাদের ভবিষ্যতের একটি সমৃদ্ধ বাংলাদেশের অপেক্ষায় যে আমরা যা আছি তারা দেখবো যে এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে দেশের অর্থনীতির স্বার্থে। জনাব সাইফুল ইসলাম এবং ডক্টর শামসুল দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আলোচনা শোনার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান দেখার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকুন সবাই।